This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আজকে শুরু করছি 5 কথা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর এর শুনানি এখনো চলছে সেই খবরের দিকে, তার সঙ্গে সঙ্গে আরো অফিসার দেওয়া হচ্ছে সেই খবরের দিকে। নির্ধারিত সময়ে শেষ হয়নি এসআইআর এর শুনানি, অবশেষে অফিসার দিচ্ছে রাজ্য। কাল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে ৮৫০৫ জন বি গ্রেড অফিসার দিতে প্রস্তুত। নির্বাচন কমিশনে জানালো নবান্ন খবর সূত্রে, পর্যাপ্ত অফিসার দেয়নি রাজ্য সরকার। ৪ ফেব্রুয়ারি শুনানির সময় সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, কমিশনে অভিযোগ করে। পাল্টা সওয়ালে কমিশনের অভিযোগ খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। যা চেয়েছে অফিসার তাই দেওয়া হয়েছে, রাজ্যের জেলার সংখ্যা কম তাই অফিসারও কম। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একেবারে শেষ গোড়া এবার শেষ ধাপে এসআইআর এর পর্ব চলছে, তখন রাজ্য সরকার কর্মচারী দিচ্ছেন। ঠিক কি বলা হয়েছিল, যে সওয়াল জবাব হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটাই বা কি ছিল একটু মনে করবো। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মাইক্রো অবজারভার ব্যবহার করা হচ্ছে এবং এই মাইক্রো অবজারভারের কোনো আইনি সংস্থান নেই। সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পর্যাপ্ত পরিমাণে এসডিএম পদমর্যাদার অফিসার দেওয়া হয়নি। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পশ্চিমবঙ্গে যেহেতু জেলার সংখ্যা কম, সেই কারণে এই পদাধিকারীর অফিসারের সংখ্যাও কম। পশ্চিমবঙ্গ সরকারকে প্রধান বিচারপতি তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবেদন জানান যে এক্ষেত্রে যদি তিনি আধিকারিক প্রোভাইড করতে পারেন, অর্থাৎ অফিসার প্রোভাইড করতে হবে যারা বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই স্বচ্ছন্দ। যদি এই ধরনের অফিসার পর্যাপ্ত সংখ্যায় দেওয়া যায় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম সংক্রান্ত যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মত হন যে তিনি এই অফিসার প্রোভাইড করবেন এবং সেই মতোই মোট ৮৫০৫ জন অফিসারকে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে যে সংখ্যক অফিসার চাওয়া হয়েছিল সেই সংখ্যক অফিসারই দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এবার জাতীয় নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে অবস্থান কি হয়, আমাদের নজর সেদিকে থাকবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অবশেষে অফিসার দেওয়া হচ্ছে নবান্নের তরফ থেকে কমিশনকে এসআইআর এর কাজের সময়। এসআইআর এর কাজ একেবারে শেষ পর্বে, আর চূড়ান্ত তালিকা দিকে সকলে তাকিয়ে রয়েছেন, কারণ একদিকে শুনানি প্রক্রিয়া শেষের যে সময়সীমা ছিল সেটা বাড়ানোর আবেদন করা হলেও এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় শুনানি চলছে, ছোট ছোট আকারে সেই খবরও আমরা পেয়েছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এবার অফিসার দিয়েছেন ৮৫০৫ জন বি গ্রেড অফিসার দিচ্ছে। নবান্ন একথা কমিশনকে জানিয়েছে যে এই পরিমাণ অফিসার তারা এসআইআর এর কাজের জন্য দিচ্ছে। এই বলেছি যে 2 বছরের কাজ 2 মাসে যদি করতে হয় এবং সেটা পরিকল্পনা শূন্যভাবে একটা কাজ শুরু করেছে, সেটা কখনোই শেষ করতে পারবে না। সেটাই হয়েছে ঘটনা। এখন সিইও কে টাইম চাইতে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। তা সেটা কি করবে ইলেকশন অফ ইন্ডিয়া, সেটা কমিশন অফ ইন্ডিয়া, সেটা আমাদের জানা নেই। তো যাই হোক, দেয়ার হলে দেবে, না দেয়ার হলে না দেবে, কিন্তু আগামীকাল গোটা বিষয়টি অনারেবল সুপ্রিম কোর্টের কাছে আছে, তাই সেই বিষয় নিয়ে আর বেশি কিছু বলবো। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বক্তব্য আপনারা শুনছিলেন। এক্ষেত্রে বারবারই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে আরও সময় দেওয়ার দরকার এসআইআর এর। সেখানে এত দ্রুত এত চটজলদি কেন এসআইআর হচ্ছে, কম সময় নিয়ে হচ্ছে। এখানে অভিযোগ উঠেছিল অপরিকল্পিতভাবে করা হচ্ছে পুরো কাজটি। আর এই সমস্ত অভিযোগের পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টেও দেখেছি, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন তখন তিনি এই অফিসার বা কর্মী যে কম ক্ষেত্রে তিনি সওয়াল করেছিলেন যে রাজ্যে জেলার সংখ্যা কম, সেই জন্য এই পদমর্যাদার অফিসারও কম। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিচারপতি তাকে আবেদন করেন যদি সেরকম সম্ভব হয় অফিসার দেওয়ার জন্য, তারপরে আমরা দেখলাম নবান্ন এখন নির্বাচন কমিশনকে ৮৫০৫ জন গ্রুপ গ্রেড বি অফিসার তাদেরকে দিচ্ছেন কাজের জন্য। কমিশন এখনো পর্যন্ত যাতে আরও কয়েকটি জায়গায় শুনানি দিন বাড়ানো যায় তার জন্য সিইও দপ্তর থেকে বলা হয়েছে কমিশনে। এখনো পর্যন্ত সেই অর্থে শুনানি শেষও হয়নি। কবে চূড়ান্ত তালিকা বেরোবে, চূড়ান্ত তালিকার দিন পিছোতে পারে, এইরকম সমস্ত কিছু যখন জল্পনা ঘোরাফেরা করছে প্রশ্ন, তখন নবান্ন থেকে আরও অফিসার দেওয়া হলো।
কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। আশুতোষ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশুতোষ, একদম শেষ পর্বেই বলা যায় নির্বাচন শুনানি হচ্ছে, আর তার আগে ঠিক এই সময় এত অফিসার দেওয়া হলো রাজ্যের তরফ থেকে, আপনারা কিভাবে দেখছেন যে আগে দিতে পারতো রাজ্য, তাহলে আরো স্মুথ হতো, নাকি এখনই দেওয়া হলো? যে সমস্যা মুখ্যমন্ত্রী বলেছিলেন সুপ্রিম কোর্টে যে এরকম পদমর্যাদার অফিসার নেই। আসলে এই কারণেই কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে এবং আমাদের সভাপতি শুভঙ্কর সরকার মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। প্রথম মামলাটা আমাদের করা, তার কারণ আমাদের প্রথম দিন থেকেই মনে হয়েছিল যে এসআইআর পশ্চিমবঙ্গে যতটা না গুরুত্বপূর্ণ, সেই এসআইআর এর ভেতরে তৃণমূল বিজেপি কি করে বাইনারি পলিটিক্স করবে এই নিয়ে ব্যস্ত থাকবে গোটা রাজ্য। এবং এই যে এসআইআর নির্বাচন কমিশন করেছেন পশ্চিমবঙ্গে, এটা মানুষকে পরিষ্কার হয়রানি করার জন্য করেছেন হিয়ারিং এর নাম করে। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একাধিক যে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছেন, হঠাৎ করে অফিসার দিয়ে দেওয়া হচ্ছেন, এই অফিসার বা এই যাবতীয় যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারটা তো আগে নিয়ে নামা উচিত ছিল নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনের কি কি প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ সুস্থভাবে এসআইআর করতে গেলে আগে থেকে জানিয়ে তার সমস্ত ব্যবস্থা করে ফুল প্রুফ সিস্টেমে নামা উচিত ছিল। নেমেছেন কি করে? নেমেছেন হচ্ছে হেস্টি, মানে যত তাড়াতাড়ি সম্ভব করে না, রাজনৈতিক এজেন্ডা। আসলে গোটা প্রক্রিয়াটাকে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়াকে যখন রাজনীতিকরণ করে দেওয়া হয়, সেখানে মানুষ যে বিপর্যস্ত দিনের শেষে, এটা পশ্চিমবঙ্গে দিনের আলোর মতন পরিষ্কার। ধন্যবাদ আশুতোষ, আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং লাগাতার এই অভিযোগ উঠছে বিরোধী অক্ষে যারা আছেন, বিরোধী শিবিরের কংগ্রেস হোক বা বামেরা লাগাতার অভিযোগ করছেন যে এসআর এর পুরো হয়রানির জন্য যেমন বিজেপি দায়ী তেমন তৃণমূল কংগ্রেসও দায়ী। সুজন চক্রবর্তীর বক্তব্য এবার শোনাবো। তালিকার নাম করে নির্ভুল ভোটার তালিকার বদলে ভোটারদের ব্যতিব্যস্ত করা, হেনস্থা করা, নাম বাদ দেওয়া, ভয় দেখানো, একটা অসভ্যতা করেছে নির্বাচন কমিশন বিজেপির বকলমে। সবাই জানে হেনস্থা বাড়িয়েছে বিজেপি, হেনস্থা বাড়িয়েছে তৃণমূলের অপদার্থতা, এবং দুয়ে মিলিয়ে মানুষকে হেনস্থা করেছে। ধরা পড়ে গেল, কোর্টের কাছে শেষমেশ স্বীকার করার পর আজকে দিতে বাধ্য হলো। মানুষের হেনস্থার দায় বিজেপি তৃণমূল দুজনের ঘাড়েই পড়বে, এবং এর ফল মানুষ বুঝিয়ে দেবে নির্বাচনে। শুনানি এখনো কিছু জায়গায় বাকি রয়েছে, শুনানি আরো সময় দেওয়া হোক এই আর্জি কিছু কিছু ক্ষেত্রে গিয়েছে এবং সিইও দপ্তর থেকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে। আর সেই জায়গায় আমরা খবরও পাচ্ছি যে কিছু কিছু জায়গায় শুনানি চালানো হচ্ছে, শিবির তৈরি করা হয়েছে। আর এখনো পর্যন্ত কবে চূড়ান্ত তালিকা বেরোবে সেটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যে সময় দেওয়া ছিল 14 তারিখ, তার থেকে আরও বেশি সময় লাগবে কিনা, এই সমস্ত নানান বিষয় যখন জল্পনা আকারে উঠছে, যেখানে রাজ্য বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নির্বাচন কমিশন করেছে, আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে অপরিকল্পিতভাবে এবং দ্রুততার সঙ্গে করা হচ্ছে এই পুরো এসআইআর প্রক্রিয়া, যার জন্য মানুষ হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে রাজ্যের তরফ থেকে একেবারে শেষ পর্বে এসে আরও অফিসার দেওয়া হলো। ৮৫০৫ জন অফিসার দেওয়া হয়েছে, গ্রুপ বি অফিসার ৮৫০৫ জনকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তারা নবান্নের তরফ থেকে বলা হয়েছে যে এতজন অফিসারকে তারা দিতে পারবে, এটাই সূত্রের খবর। এবং পর্যাপ্ত অফিসার দেয়নি রাজ্য সরকার। ৪ ফেব্রুয়ারি যখন শুনানি চলছিল, মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় অভিযোগ করা হয় যে রাজ্য অসহযোগিতা করছে, কিন্তু তখন বিচারপতি বলেন যে অফিসার থাকলে এরকম দেওয়া হোক। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, কি বলবেন? একেবারে শেষ পর্বে শুনানি, তখন রাজ্যের তরফ থেকে এই অফিসার দেওয়া হলো, আপনার কি মনে হচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে কি, খুব ভদ্র ভাষায় বলতে গেলে বিগ লায়ার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মানে এক কংগ্রেসের ভদ্রলোক উনি বলেছিলেন, বড় বাপের বিজ্ঞান ব্যক্তি বলেছিলেন, এই মহিলা বা এই মুখ্যমন্ত্রী দু কারণে মুখ খোলেন, খেতে আর মিথ্যে কথা বলতে। যেভাবে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে গোটা তৃণমূল দল, তার উৎস মুখ হচ্ছে রাজ্যের এই মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি সুপ্রিম কোর্টকে মিসলিড করেছেন, তার সরকার ইলেকশন কমিশনকে মিসলিড করেছেন, সরকার রাজ্যের সরকারি কর্মচারী যা পিপলস অ্যাক্টের মধ্যে দেওয়া আছে তা সত্ত্বেও না দিয়ে সাপ্রেস অফ ফ্যাক্ট করেছেন। যে কাজ সাধারণভাবে সরকারি কর্মচারীদের করানোর কথা, সেই কাজ তারা
না দেখিয়ে তারা অঙ্গনারী বা অন্যান্য কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে করিয়েছেন। এত বিষয়ে এরা মানুষকে বিভ্রান্ত করেছে, বলার নেই। নিশ্চিতভাবে আগামীকাল এটা কি ওই আপনারা খেলায় মনে পড়লে করেন যে এই সংখ্যক অফিসার যদি আগে রাজ্য বা নবান্ন দিত তাহলে এসআর এর প্রক্রিয়া আরো স্মুথ হতো? দেখুন, ঘটনাচক্রে আমি বিশ্বাস করি যে রাজ্যের সরকারি কর্মচারীদের যারা এতদিন ধরে ডিএর আন্দোলন করে যাচ্ছেন তারা জানেন এই রাজ্যের সরকার কি ধরনের আচরণ সরকারি কর্মচারীদের সাথে করে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ নিশ্চয়ই সরকারি কর্মচারীরা ভুলেননি। তা সত্ত্বেও কিছু বিএলওর কাজ নিয়ে আমার তো অন্তত সন্দেহ আছে। তবু আমি মনে করি যে রাজ্যের সরকারি কর্মচারীদেরকে যদি সঠিক সময়ে প্লেস করা হতো তাহলে এই এসআইআর নিয়ে হয়তো অনেক জটিলতা এড়ানো যেত। ধন্যবাদ। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। মেয়াদ পেরোনোর পরেও শুনানি চলছে, আর শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়াতে কমিশনে দিল্লিতে আর্জি জানিয়েছে সিইও। দিল্লি থেকে সবুজ সংকেত আসার আগেই কিন্তু শুনানি চলছে। মেটিয়াবুরুজ সহ দক্ষিণ 24 পরগনার কয়েকটা জায়গায় শুনানির জন্য শিবির খোলা হয়েছে। এসআইআর এর শুনানি চলছে কার্শিয়াং এবং নোয়াপাড়াতেও। এই দুবার ডাকা হলো, খালি পেরেশানি হচ্ছে সবাই। আমাদের এখানে তো এই তো আজকের ডেট দিয়েছে 8 তারিখ। আমরা তো কুটির শিল্প, সেলাই করে এসব কাজ করে আমাদের চলে। তো এই হাটের দিন আমরা মাল বিক্রি ছেড়ে দিয়ে সিজনের সময় এই লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা অনেক কষ্টের বিষয়, মানে কাস্টমার ছেড়ে আমাদের এই সকাল থেকে লাইনে আমরা দাঁড়িয়ে আছি দাদা। এই 3 বার হলো আমাদের। একবার প্রথমে জমা দিয়েছি, আবার বিএলও বললো না আধার কার্ড জমা দাও, আবার আধার কার্ড জমা দিলাম, তারপর আবার এটা একবার 3rd টাইম হলো আমার। মানে এটা আমাদের শেষ মুহূর্তে চলছে। আজকে যেহেতু লাস্ট হিয়ারিং আছে, মানে আমাদের ওয়ার্ডে প্রায় 8টা বুথে আজকে হচ্ছে। মানে এটা যে যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরও ব্যবস্থা করা হবে। মানে যেই আজকে যারা করতে পারবেন না, ধরুন 8টা 10টা লোক রয়ে গেল, সেই রকমের সবই পার্টে আছে, তাদের জন্য আমরা একটা আলাদা ব্যবস্থা রেখেছি। তাদের জন্য আমরা আলাদা করে ওটা হিয়ারিং করিয়ে দেবো। গতকাল হিয়ারিং এর সময়সীমা বাড়ানোর পরে এই মুহূর্তে আমরা রয়েছি মেটিয়াবুরুজ বিধানসভায়। একেবারে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে হিয়ারিং এর জন্য। মৌলানা মোহাম্মদ আলী জোহর গার্লস স্কুল, এই স্কুলে কিন্তু এই মুহূর্তে হিয়ারিং চলছে। গতকালকের সেই সময়সীমা বাড়ানো হয়েছে। বহু মানুষের এখনও কিন্তু হিয়ারিং সম্পন্ন হয়নি। এই মেটিয়াবুরুজ বিধানসভায় প্রায় 8 থেকে 9,000 লোকের আজকের হিয়ারিং চলছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ভিড় রয়েছে। পুলিশ প্রশাসন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মানুষজন কিন্তু একটু হলেও বিরক্তি প্রকাশ করছে, কারণ আজ হাটের বার, তাদেরকে দোকান ছেড়ে এই লাইনে ভিড় করতে হওয়াতে কিন্তু একটু হলেও বিরক্তি প্রকাশ করছে। মেটিয়াবুরুজ থেকে দেবব্রতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। ত্রুটিমুক্ত চূড়ান্ত ভোটার তালিকা চায় বিজেপি, না হলে ভোটই হবে না, রাষ্ট্রপতির শাসন হবে। একজনও ভুয়ো ভোটার কিংবা বাংলাদেশের রোহিঙ্গার নাম থাকলে ফের কমিশনে আবেদন, কাজ না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে ফের তার মুখে, শুভেন্দু অধিকারীর মুখে রাষ্ট্রপতির শাসনের কথা। তিনি বলছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা না হলে ভোট হবে না, আর ভোট না হলে রাষ্ট্রপতির শাসন হবেই। ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকার। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে। তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে, বিজেপির কোনো দায়ভার। বিজেপি এই ডেট নিয়ে, আমরা চাই মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে, আমরা আপিলে যাব ডিইওর কাছে। ডিইও যদি আপিল রিজেক্ট করে, আমরা সিওর কাছে যাব। সিও যদি আপিল রিজেক্ট করে, আমরা হাইকোর্টে যাব। দেখুন, শুভেন্দু অধিকারী মায়ানমারে একটা ট্যুর করতে পারেন। ওখানে কিছু, ওখান থেকে মানে রোহিঙ্গা কেমন দেখতে হয়, রোহিঙ্গারা কি করে। আমি আবার বলছি, বিজেপিতে রোহিঙ্গা বলতে যে রহস্যজনক বিষয়, আমি একজনের মধ্যেই লক্ষণ পাই, যিনি অত্যন্ত গরমকালে
গরম টুপি, গরম সোয়েটার, কালো চশমা পরে ঘুরছে। পরে অনেকে আমায় বললেন ওর নাম মিঠুন। কিন্তু ওই রোহিঙ্গা, তো এবার ব্যাপারটা এটা, শুভেন্দু অধিকারী ভোটার লিস্টে ৫৮ লক্ষের মধ্যে একজনও বের করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে একজন রোহিঙ্গা বের করতে পারেনি। আর যদি রোহিঙ্গা একটাও যদি কোথাও দেখাও যায়, তার দায় তো হচ্ছে মায়ানমার থেকে আসছে, মানে তোকে বিএসএফ এর দায়িত্ব, সে ঢুকছে কি। আবার বলছি, এই যে ব্যাকডোর দিয়ে যাওয়ার একটা ইচ্ছা, তো কি হবে? প্রথম কথা, রাষ্ট্রপতি শাসন হবে না। আর যদি রাষ্ট্রপতি শাসন ওরা এই সব স্বপ্নে থাকেন, তাহলে জেনে রেখে দিন, রাষ্ট্রপতি কেন, রাষ্ট্রসংঘের শাসন হলেও তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের ভোটে জিতবে। আরে মানুষের উপর ভরসা নেই এদের, রাষ্ট্রপতি শাসন। আরে ভোটার লিস্ট আর ভোটার তো বাংলার, আর রাষ্ট্রপতি শাসন কিসের হবে? এসআইআর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ভোটে। এসআইআর শেষ করতে না পারলে ভোটের পর বাকিটা হবে, আগের ভোটার লিস্টের বেসিসে ভোট হবে। এসআইআর এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। খসড়া ভোটার লিস্ট, সেখানেই বাংলাদেশি, আর এটা ধরল কে না কমিশন। বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, কমিশনই তো ধরতে পারলো যে বাংলাদেশি এই ভোটার তালিকায় ঢুকে আছে, খসড়া ভোটার তালিকায়। কিভাবে এই যাচাই প্রক্রিয়া চললো যে নজরে এলো এই বিষয়টি? দেখো, অভিযোগ রয়েছে মঞ্জু রানী সাহা নামে একজন ভোটারের বিরুদ্ধে, যিনি বারাসাতের ভোটার, 119 বারাসাতের ভোটার তিনি। অথচ দেখা যাচ্ছে কমিশন যখন ফ্যাক্ট চেকিং করছে, এই সুপার চেকিং, যেটা মাইক্রো অবজারভার থেকে আরম্ভ করে রোল অবজারভাররা একসঙ্গে বসে রোজ নিজেদের সম্মিলিত কাজ করছেন, সেখানে দেখা গেছে যে এই মঞ্জু রানী সাহা তিনি শুধুমাত্র যে বাংলাদেশি ভোটার কার্ড রয়েছে তার এমন নয়, তার সঙ্গে তার সেখানে তিনি ভোট দিয়েছেন কুমিল্লায়, সেই ভোটার স্লিপও তার কাছে কমিশনের হাতে এসেছে। সেক্ষেত্রে এরকম কতজন রয়েছেন সেটাই খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এই মঞ্জু রানী সাহা, তার নাম ইতিমধ্যেই যে ভোটার লিস্ট ছিল সেখান থেকে বাদ দিয়েছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বাংলাদেশি মঞ্জু রানী সাহা, যে বাংলাদেশে কুমিল্লায় ভোটও দিয়েছেন, সেটা কমিশনের কাছে সেই তথ্য প্রমাণ সামনে আসে। খসড়া ভোটার তালিকায় এই বাংলাদেশির খোঁজ পায় কমিশন। চূড়ান্ত একটা যাচাই প্রক্রিয়া চলছে, আর তার মধ্যেই এই চেকিংয়েই ধরা পড়েছে এই মঞ্জু রানী। আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। আপনি দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে, তো যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। শুনলেন? আর কি, গ্রামে গ্রামে সেই বার্তায় রটে গেল ক্রমে, অথচ বার্তাটা তো কবেই রটে গেছে। রোজ রোজ সুর সপ্তমে শওকত মোল্লার, নিশানায়কে অবশ্যই নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক। ঠিক সেখানেই 26-এর ভোটে খেলা ঘুরাতে গরমা গরম নিদান শওকত মোল্লার। আইএসএফ এর একজনও যেন টাকা না পায়, শওকত বলছেন সেই ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। একথা শওকত মোল্লা বলছেন, এবং পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সেটা দেখা যাবে। শওকত মোল্লা হুঁশিয়ারি দিচ্ছেন যে ভোট নয়, লক্ষ্মীর ভান্ডারও নয়। এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে
বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। ভাঙড়ের প্রাণগঞ্জে প্রস্তুতি সভা, সেখানে শওকত মোল্লা সুরটা বেঁধে দিলেন। ভাবটা এমন যেন যার নুন খাও তার গুণ গাও। ভাঙড়ে ভোটের খেলা ঘোরাতেই নিদান দিচ্ছেন শওকত। বলে দিলেন বেছে বেছে সরকারি সুযোগ আর সুবিধা বন্ধ করে দিতে হবে আইএসএফ কর্মী সমর্থকদের। রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে গিয়েছে শওকত মোল্লা সাহেব তথা তৃণমূল কংগ্রেস ভাঙড়ে, এটা তার বক্তব্য থেকে পরিস্ফুটিত হচ্ছে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মোল্লা যেটা বলছেন সেটা দলের স্ট্যান্ড নয়, উনি ব্যক্তিগত স্তরে বলছেন। এই আলিপুরদুয়ার দিয়ে দেখুন, আমরা তো একটাও জিতিনি, তা সত্ত্বেও তো সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও। এটা এস্টাবলিশ করেছেন যে তারা আতঙ্কে আছে। আমরা আগামী দিন শুধু ভাঙড় নয়, সারা রাজ্যই এইরকম ভাবে তৃণমূল কংগ্রেস আর শওকত মোল্লাদের মতো নর্থ ইন্ডিয়ার ক্রিমিনালদেরকে আমরা রাজনৈতিক দেউলিয়া ঘোষণা আমরাই করিয়ে দেবো। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েও রাজ্যের শাসক দলের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাপসী মণ্ডলকে। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের। টাকার বিনিময়ে শিল্প তালুকে নিয়োগ করছেন বিধায়ক, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকারীদের। দলীয় কর্মীদের বঞ্চিত করার অভিযোগ রয়েছে তাপসীর বিরুদ্ধে। তৃণমূলের দলবদলকারী নাকি বিধায়ক কারখানায় লোক ঢোকাতে গিয়ে কাটমানি খেয়েছেন, তার বিরুদ্ধে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভ, আর তারপরে তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। আসলে হলদিয়াতে কারখানাতে লোক ঢোকানো আর তৃণমূলের এই কাটমানি আর ভাগাভাগির লড়াই চলছে। গোটা হলদিয়াটাতে তৃণমূলের এই যে লুট তোলাবাজির ফলে গোটা হলদিয়াটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেহেতু এসপি ঘোষণা করেছেন যে যারা কাটমানি খাবে তাদেরকে গ্রেপ্তার হবে, তাই কর্মীদের বিক্ষোভ। আমাদের পরিষ্কার কথা, যারা কাটমানি খেয়ে হলদিয়াতে লোক ঢোকাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, আর তা যদি না হয় হলদিয়ার মানুষ সব দেখছেন, হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ, হলদিয়ার মানুষজন যোগ্য সময়ে যোগ্য জবাব দিয়ে। আমাদের নজরে এসছে, কমপ্লেন হয়েছে, কেস হয়েছে, প্রত্যেককে সিসিটিভি দেখে দেখে যারা ইনভলভ আছে তাদেরকে, যারাই দোজ হু হ্যাভ এক্সিডেড দেয়ার ব্রিফ, সবাইকে অ্যারেস্ট করা হবে। অলরেডি আমরা কিছু লোককে অ্যারেস্ট এবং আটক করেছি, আগেও এটা চলবে।